প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা সলিউশনের প্রথম পার্টের ভিডিও তোমরা দেখেছো। সেখানে আমি দ্রবণের মাত্রা বা স্ট্রেংথ নিয়ে আলোচনা করেছি। আর একটা জিনিস বলা হয়নি, সেটা শোনো। আর এরকম ভাবে দ্রবণের মাত্রাকে প্রকাশ করা হয়, সেটা আমরা বলি মোলালিটি। এখন মোলালিটি জিনিসটা কি? আমরা কি বলি ওটাকে? মোলালিটি। মোলারিটি পড়েছো, এটা হচ্ছে মোলালিটি। মোলালিটি হচ্ছে 1000 গ্রাম দ্রাবকে 1000 গ্রাম দ্রাবকে 1000 গ্রাম দ্রাবকে যত গ্রাম অণু বা মোল দ্রাবকণা আছে, সেটাকে আমরা মোলালিটি বলি। সাপোজ ধরো W1 গ্রাম দ্রবণের ভর, W1 গ্রামটা হচ্ছে দ্রবণের ভর, আর ধরো W2 গ্রামটা হচ্ছে দ্রাবের ভর। ওকে, তাহলে দ্রাবকের ভর কত? W1 মাইনাস W2। তাহলে এত গ্রাম দ্রাবকে দ্রাব আছে কত মোল, বা গ্রাম, দ্রাবের গ্রাম অণুর সংখ্যা কত? W2 হচ্ছে দ্রাবের ভর, তাকে আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করো। এমটা হচ্ছে দ্রাবের আণবিক ভর, এত মোল আছে বা এত গ্রাম অণু আছে। তাহলে একে কত, হাজারে কত, 1000 গ্রামে কত করতে বলেছি, তাহলে হাজারে কত করো, তাহলে কত হচ্ছে W2 বাই M, নিচে হচ্ছে W1 মাইনাস W2। W1টা বলেছি তোমার দ্রবণের ভর, কিন্তু আর W1 মাইনাস W2টা হচ্ছে দ্রাবকের ভর ইন্টু 1000। এইভাবে আমরা মোলালিটিকে প্রকাশ করি। দেখো মোলালিটি, দেখো এক্ষেত্রে দুটোই ভর আসছে, দ্রাবকের ভর এবং দ্রাবের মোল সংখ্যা আসছে, সেখানে কিন্তু আয়তনের ব্যাপারটা আসছে না। তো মোলালিটি এককটা ব্যবহার করা সুবিধাজনক, কারণ এটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ উষ্ণতার উপর মোলালিটি নির্ভর করবে না। সেজন্য আমরা পরবর্তীকালে যখন কোয়ালিটেটিভ প্রপার্টিজ পড়বো, তখন আমরা দেখবো যে মোলালিটি এককটা ইউজ করা হচ্ছে। আরেকটা জিনিস ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ, এখন মোল ভগ্নাংশ জিনিসটাকে জানো। মোল ভগ্নাংশ, ধরো একটা জিনিস বোঝো, ধরো একটা দ্রবণের মধ্যে N1 মোল, ধরো N1 মোল দ্রাবক আছে, সলভেন্ট, আর N2 মোল, সরি N2 মোল হচ্ছে দ্রাব আছে। টোটাল মোল কত তাহলে? N1 প্লাস N2। তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশ কত হবে না? N1 বাই N1 প্লাস N2। অর্থাৎ দ্রবণের কোনো উপাদান এর মোল সংখ্যাটা, মানে মোল মোলে যত ভগ্নাংশ, এটা হচ্ছে তোমার দ্রাবকের মোল ভগ্নাংশ। আর N2 বাই N1 প্লাস N2, এটা হচ্ছে তোমার দ্রাবের মোল ভগ্নাংশ। যদি ভাবে দেখো x1 প্লাস x2 যদি তুমি যোগ করো, দেখবে x1 প্লাস x2 তোমার 1 আসবে। অর্থাৎ দ্রাবের মোল ভগ্নাংশ এবং দ্রাবকের মোল ভগ্নাংশের যোগফলটা সবসময় 1 হবে, সবসময় 1 হবে। আচ্ছা, এই দুটো আমরা জানলাম। এরপর আমরা জানবো বাষ্পচাপ সংক্রান্ত রাউলসের সূত্র। আমরা আগে বাষ্পচাপের সংজ্ঞা এবং দ্রবণের বাষ্পচাপ, দ্রাবকের বাষ্পচাপ কার বেশি কম হবে, সেটা আগের ভিডিওতে তোমরা দেখেছো। আজকে আমরা দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউলসের সূত্র পড়ব। প্রথমে অনুদ্বায়ী দ্রাবের কোন দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত আমরা রাউলসের সূত্র লিখব, রাউলস ল।
রাউল্টের সূত্র। এটাতে দেখো যে যদি উষ্ণতা আমরা স্থির রাখি, কোনো অনুদ্বায়ী দ্রাবযুক্ত দ্রবণের বাষ্পচাপটা হবে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ও দ্রবণের দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফল। আবার বলছি, কোন নির্দিষ্ট উষ্ণতায় কোন অনুদ্বায়ী দ্রাবযুক্ত দ্রবণের বাষ্পচাপ হবে বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ এবং দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান। ঠিক আছে, তাহলে কি হলো, দ্রবণের বাষ্পচাপ মানে কি, অবশ্যই অনুদ্বায়ী দ্রাবযুক্ত দ্রবণের বাষ্পচাপ সমান বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। চাপ ইন্টু দ্রাবকের মোল ভগ্নাংশ, মোল ফ্র্যাকশন। এইটা হচ্ছে রাউলসের বাষ্পচাপ সংক্রান্ত সূত্র। কন্ডিশন হচ্ছে দ্রবণটা অবশ্যই অনুদ্বায়ী দ্রাবযুক্ত দ্রবণ হতে হবে। তাহলে আমরা বলতে পারি যে দ্রবণের বাষ্পচাপ যদি আমরা P1 বলি বা P ড্যাশ বলি সমান P0 বা P0 ইন্টু x2, বা এটা শুধু পিও বলা যেতে পারে। পিটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ, P0টা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, আর x2টা হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশ। যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে ব্যাপারটা দেখো কিরকম দাঁড়ায়। ধরো দুটো অ্যাক্সিস নিলাম, দেখে নাও, এটা ধরো x2, x2টা কি বলছি আমরা, দ্রাবকের মোল ভগ্নাংশ, আর এটা হচ্ছে ভেপার প্রেসার, বাষ্পচাপ। দ্রাবকের বাষ্পচাপ ধরো যখন ধরো x2 = 0 ছিল, আর এখানে x2 = 1, x1 প্লাস x2 = 1 হয়, অর্থাৎ দ্রাবের মোল ভগ্নাংশ এবং দ্রাবকের মোল ভগ্নাংশ হচ্ছে তোমার 1 হয়। সরি, এটা 1 দিয়ে লেখা ভালো। এখানে x1 = 1, x1 = 0। এই জায়গাটায় হচ্ছে তোমার দেখো, এই জায়গাটায় কি হচ্ছে, এখানে বিশুদ্ধ এটা 1 হবে, সরি, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P0, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ আমি বলছি P0, এখানটা P0। ওই দ্রাবকে যদি অনুদ্বায়ী দ্রাবক পদার্থ যুক্ত করা হয় কি হবে, সমুষ্ণতায় ধরো দ্রবণের বাষ্পচাপ P হলো, P = কি হয়, P0 × x1। ওকে,
এখন আমরা যদি বলি এমনও তো দ্রবণ হতে পারে যেখানে দ্রাবক এবং দ্রাবক দুটোই উদ্বায়ী। দুটি উদ্বায়ী হলে কি হবে, যখন দ্রবণ থেকে বাষ্প হবে, সেই বাষ্পে দ্রাবকের কণাও থাকবে এবং দ্রাবের কণাও থাকবে। সেক্ষেত্রে রাউটসের সূত্র বলছে রাউল্টের সূত্র কি বলছে যে নির্দিষ্ট উষ্ণতায় উদ্বায়ী দাবযুক্ত কোন উদ্বায়ী দাবক এবং উদ্বায়ী দ্রাবক কোন দ্রবণে যে কোনো একটা উপাদানের বাষ্পচাপটা হবে ওই উষ্ণতায় বিশুদ্ধ উপাদানটির বাষ্পচাপ এবং দ্রবণের উপাদানটির মূল ভগ্নাংশের গুণফল। বোঝা গেল? আবার বলি, নির্দিষ্ট উষ্ণতায় উদ্বায়ী দ্রাবক এবং উদ্বায়ী দ্রাবকের দ্রবণের যে কোনো একটা উপাদানের বাষ্পচাপটা হবে ওই উষ্ণতায় ওই উপাদানের বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ এবং তার মূল ভগ্নাংশের গুণফলের সমান। ধরো এরকম একটা দ্রবণ আছে, P1টা হচ্ছে তোমার দ্রবণের মধ্যে P1টা হচ্ছে দ্রবণে থাকা অবস্থায় P1টা হচ্ছে দ্রাবকের বাষ্পচাপ। ভিপি লিখে দিচ্ছি, মানে ভেপার প্রেসার। আর P2টা, আর ধরো সরি P1 লিখলাম এটা, আর P2টা হচ্ছে তোমার দ্রাবের বাষ্পচাপ। এটা P1। তাহলে রাউটসের সূত্র বলছে P1 ইজ ইকুয়াল টু, P1টা হচ্ছে দ্রবণে থাকা দ্রাবকের বাষ্পচাপ, দ্রবণে থাকা দ্রাবকের বাষ্পচাপ সমান বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ইন্টু দ্রাবকের মোল ভগ্নাংশ। আবার P2 দ্যাট ইজ দ্রবণে থাকা দ্রাবের বাষ্পচাপ ইজ ইকুয়াল টু বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ ইন্টু X2। ওকে, এটা হচ্ছে রাউলসের সূত্র। কিসে না, দুটো তরলের মিশ্রণ যেখানে দুটোই উদ্বায়ী। এখন আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র দিয়ে পাচ্ছি যে মিশ্রণের মোট চাপটা উপাদানগুলির অংশ চাপের যোগফল আমরা পড়েছি। তাহলে এখানে মিশ্রণের মোট চাপ হবে P ইজ ইকুয়াল টু P1 প্লাস P2। বুঝতে পারছো? অর্থাৎ দ্রাবের বাষ্পচাপ প্লাস দ্রাবকের বাষ্পচাপ, অবশ্যই দ্রবণে থাকা অবস্থায়, তার মানে P10 x1 প্লাস P20 x। তাহলে আমরা পড়লাম রাউটসের সূত্র দুটো, একটা হচ্ছে অনুদ্বায়ী দ্রাবযুক্ত দ্রবণের এবং উদ্বায়ী দ্রাবযুক্ত দ্রবণের। এখন আমরা দ্রবণের বাষ্পচাপ এবং মোল ভগ্নাংশের লেখচিত্রটা দেখব। তোমরা লক্ষ্য করো আদর্শ দ্রবণ যেখানে দ্রাবক এবং দ্রাবক দুটোই উদ্বায়ী, সেক্ষেত্রে যে গ্রাফটা কেমন আসে, x অক্ষ y অক্ষ নিলাম, বাষ্পচাপকে y অক্ষ বরাবর এবং মোল ভগ্নাংশকে আমরা x অক্ষ বরাবর রিপ্রেজেন্ট করছি। x1টা হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ, আর তখন যখন x1টা সর্বোচ্চ তখন x2টা 0। এটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের
বাষ্পচাপ P10, মানে x1টা 1 যেখানে, অর্থাৎ দ্রাবকের মোল ভগ্নাংশ সর্বোচ্চ যখন। তাহলে এবার যখন দেখো P20, এখানে x2টা সর্বোচ্চ হবে, গ্রাফটা এরকম হবে। তাহলে প্রথম যে গ্রাফটা হলো সেটা P1 is equal to x1 plus P10, x1 into P10, ফার্স্ট যে গ্রাফটা, এই গ্রাফটা দেখো, এটা এটা হচ্ছে P2 সমান P20 into x2, P1 সমান P1 সমান P10 into x1। আর সেকেন্ড গ্রাফটা দেখো, এখানে একটু উল্টো লেখা আছে, সরি একটু উল্টো লেখা আছে, তোমরা একটু ঠিক করে নিও যে প্রথম যে মানে যে গ্রাফ দুটো করা আছে তীর দুটো একটু উল্টো দিকে হয়ে গেছে, জাস্ট আমি বলে দিচ্ছি। এই গ্রাফটা এইটার হবে, এটা এটার তীর হবে, এটা এটার তীর হবে, বোঝা গেছে? মানে এই গ্রাফটা যেটা হলো আমাদের আজকে, ওটা তোমার P1 সমান P10 into x1, এটা হচ্ছে P2 সমান P20 into x2। ওকে, ওকে, এটা হচ্ছে তোমার দ্রবণের অর্থাৎ মোট চাপ, ঠিক আছে, যেটা রাউট সূত্র থেকে পেয়েছো। তাহলে P is equal to P10 x1 plus P20 x2। এখন ভেবে দেখো যদি x1 is equal to 1 হয়, x1 is equal to যদি 1 হয়, এটাতে যদি বসিয়ে দাও তুমি, x1 is equal to যদি 1 হয়, তাহলে কি আসছে আমাদের? P1 is equal to P10 আসছে। তাহলে x1 যদি 1 হয় তাহলে x2টা 0 হচ্ছে, x2 যদি 0 হয় তাহলে বুঝতে পারছো P2 is equal to 0 হয়ে যাচ্ছে, P2 is equal to 0 হয়ে যাচ্ছে। এখানে x2 is equal to 0 যদি বসিয়ে দাও তাহলে বুঝতে পারছো, তাহলে তখন কি দাঁড়াচ্ছে? P is equal to P1 plus P2, মানে P10, x1টা 1 ধরছি, P10 plus 0 হচ্ছে। সিমিলারলি যদি x2 is equal to যদি তুমি 1 করো, তখন দেখবে আমাদের একই রকম ভাবে করলে P is equal to আসবে P20 আসবে। আমরা দুটো ইকুয়েশন পাচ্ছি, এইটা পাচ্ছি, এইটা পাচ্ছি। এখন এই দুটোকে যদি কম্বাইন করি, আমরা এই যে গ্রাফটা পাচ্ছি দ্রবণের, এটা হচ্ছে দ্রবণের মোট বাষ্পচাপ, এটা দ্রবণের মোট বাষ্পচাপ, মোট ভেপার প্রেসার, তুমি ভেবে দেখো এই জায়গায় যদি আমরা ক্যালকুলেশনটা করি, আমরা x1 মানে আমরা এখানে পাচ্ছি x1, তো x1 মানে কি লিখতে পারি? 1 minus x2,
P1 0 প্লাস P2 0 P2 0 ইন্টু x2। এটা যদি ক্যালকুলেশন করো তুমি পাবে P ইজ ইকুয়াল টু পাবে P1 0 প্লাস কত হচ্ছে P2 0 মাইনাস P1 0, P2 0 মাইনাস P1 0, এখানে করে দিচ্ছি আমি, ওরা করবে খাতায়, ইন্টু x2। এটা ক্যালকুলেশন করলে তুমি এইটা পাচ্ছ। এইভাবে আমরা কোনো আদর্শ দ্রবণের ক্ষেত্রে যখন দ্রাব এবং দ্রাবক উভয়ই উদ্বায়ী হবে তখন এইভাবে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে, এরপর আমরা আদর্শ এবং অনাদর্শ দ্রবণের কথা বলবো। আদর্শ এবং অনাদর্শ দ্রবণের কথা বলবো। দেখো, যে সমস্ত দ্রবণ যে কোনো উষ্ণতায় রাউটস ল মেনে চলে, যে সমস্ত দ্রবণ যে কোনো উষ্ণতায় রাউটস এর যে এই ল এটা মেনে চলে তাদের আমরা বলবো আদর্শ দ্রবণ। যারা মেনে চলে না তাদের আদর্শ দ্রবণ নয়। ঠিক আছে, এখন আদর্শ দ্রবণের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো একটু বলছি শোনো। আদর্শ দ্রবণের যে বৈশিষ্ট্যগুলো আছে, দেখো আদর্শ দ্রবণের ক্ষেত্রে একই মলিকুলগুলোর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স অর্থাৎ আকর্ষণ বল, ডিফারেন্ট যে মলিকুলগুলো আছে তাদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স সেম হবে। বোঝা গেল? ধরো এ আর এর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স আর এ বি এর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বা বিবি মধ্যে অ্যাট্রাকশন ফোর্স এগুলো সেম হবে। অর্থাৎ যখন তোমরা দ্রবণটা তৈরি করছি, দ্রবণের যে ভলিউম থাকছে উপাদানগুলির মোট ভলিউমের সঙ্গে সমান হচ্ছে, মানে ডেল্টা ভি মিক্সিংটা ডেল্টা ভি মিক্সিং বলা হয়, এটা ডেল্টা ভি মিক্সিং, এটা সব সময় ইকুয়াল টু 0 হবে। ওকে, আদর্শ দ্রবণ যখন তৈরি করছি আমরা, অণুগুলির মধ্যে যে ইন্টারমলিকুলার যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ যে সলিউশনের যে ডেল্টা এইচ, সলিউশনের যে ডেল্টা এইচ ভ্যালু, ডেল্টা এইচ সলিউশন ইকুয়াল টু 0, এই দুটো মেন কন্ডিশন। ওকে, এটা আমরা আদর্শ দ্রবণ বলবো। এখন এটা তো জেনেইছো, আদর্শ দ্রবণের ক্ষেত্রে রাউলসটা তো পড়েইছো তোমরা, একটু আগেই বললাম। সেখানে দ্রবণের বাষ্প চাপটা কি হয় আমরা বললাম, পি ইজ ইকুয়াল টু, আমরা বললাম না, পি ইজ ইকুয়াল টু P1 0 x1 প্লাস P2 0 x2, সেটা তো হয়। আর ঠিক অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে উল্টো হয়, রাউলস ল মেনে চলবে না এরা, কারণ এখানে যে সমপ্রকৃতির যে অণুগুলো তাদের মধ্যে আকর্ষণ বল আর ভিন্ন প্রকৃতির অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল দুটো ডিফারেন্ট হবে। অর্থাৎ ডেল্টা ভি মিক্সিংটা নট ইকুয়াল টু 0 হবে, ডেল্টা ভি মিক্সিংটা নট ইকুয়াল টু 0। আর যখন সলিউশনটা হবে তখন এর মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটাও বদলে যাবে এবং ডেল্টা এইচ সলিউশনটা নট ইকুয়াল টু 0, কিন্তু এই সলিউশনটা নট ইকুয়াল টু 0 হবে। ওকে, এই দুটো মেন ডিফারেন্ট, মেন পার্থক্য আদর্শ এবং অনাদর্শ দ্রবণ। তাহলে আমরা আদর্শ দ্রবণে কিছু উদাহরণ বলি, যেমন হচ্ছে বেনজিন, আর এর আদর্শ দ্রবণ উদাহরণ হচ্ছে বেনজিন আর টলুইন। বেনজিন প্লাস টলুইন, এর মিক্সচারটা হচ্ছে তোমার আদর্শ দ্রবণ।
আরো আছে ইথাইল ব্রোমাইড, ইথাইল হাইড্রোজেনের দ্রবণ, এন হেক্সেন এন পেন্টেনের দ্রবণ আছে। হ্যাঁ, এখন অনাদর্শ দ্রবণেরও আমাদের অনেক উদাহরণ আছে, যেমন জল নাইট্রিক অ্যাসিড, জল নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ একটা অনাদর্শ দ্রবণের মিশ্রণ। তারপরে অ্যাসিটন ক্লোরোফর্মের মিশ্রণ, অনাদর্শ লবণের মিশ্রণ। তাহলে আমরা একটু বললাম কি যে আদর্শ এবং অনাদর্শ দ্রবণ। তার মানে কি, অনাদর্শ যেগুলো দ্রবণ, অর্থাৎ অনাদর্শ দ্রবণে যে বাষ্প চাপ সেটা রাউলস লয়ের সঙ্গে মিলছে না। তাহলে কি হবে, রাউলস ল থেকে ক্যালকুলেশন করে যেটা আসছে সেই বাষ্প চাপের থেকে কম হতে পারে বা বেশি হতে পারে। যদি বেশি হয় সেই ডেভিয়েশনটাকে বলে পজিটিভ ডেভিয়েশন বা ধনাত্মক বিচ্যুতি। অর্থাৎ সেম টেম্পারেচারে রাউলস ল থেকে যেটা আমরা বাষ্পচাপের ভ্যালু পাই তার থেকে যদি দ্রবণটির বাষ্পচাপ যদি বেশি হয় তখন আমরা বলি পজিটিভ ডেভিয়েশন হয়েছে, আর যদি কম হয় তখন আমরা কি বলি, নেগেটিভ ডেভিয়েশন। এখন এই পজিটিভ ডেভিয়েশন এবং নেগেটিভ ডেভিয়েশনের কি কারণ, এইমাত্র কারণটা বলছিলাম, পজিটিভ ডেভিয়েশনের কারণ, পজিটিভ বিচ্যুতি ডেভিয়েশন বলছি, এটা কি কারণ? ধরো এ আর বি দুটো অমিশ্রণীয়, দুটো তরল মিশ্রণীয় এবং দুটোই উদ্বায়ী তরল। এখন যদি এ আর বি এর ফোর্স অফ অ্যাট্রাকশন, এ আর বি এর ফোর্স অফ অ্যাট্রাকশনের মানটা যদি এ ফোর্স অফ অ্যাট্রাকশন और বিবি ফোর্স অফ অ্যাট্রাকশন এর থেকে, বিবি ফোর্স অফ অ্যাট্রাকশন এর থেকে যদি কম হয় তাহলে কি হবে, এ আর বি এর যে মলিকুলস গুলোর যে ভেপারাইজেশনের যে টেন্ডেন্সি বা প্রবণতা বেশি হবে, যার ফলে পরীক্ষালব্ধ ভ্যালুটা রাউলস ল থেকে প্রাপ্ত মানের থেকে বেশি হবে। বোঝা গেল? এটা হচ্ছে পজিটিভ বিচ্যুতির কারণ। একদম উল্টো কারণ হচ্ছে নেগেটিভ বিচ্যুতি। নেগেটিভ বিচ্যুতির কি কারণ? নেগেটিভ বিচ্যুতির কারণ নেগেটিভ ডেভিয়েশন। এখানে আমি ধরো সিডি দিয়ে বোঝাচ্ছি, ধরো সি আর ডি। তাহলে সি আর ডি এর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন আছে সেই মানটা সিসি ফোর্স অফ অ্যাট্রাকশন এন্ড ডিডি ফোর্স অফ অ্যাট্রাকশন এর থেকে বেশি হবে, যার ফলে সি আর ডি এর বাষ্পভবনের প্রবণতা কম হবে, যার ফলে রাউলস ল থেকে প্রাপ্ত মানের থেকে অবজার্ভ ভ্যালুটা আর কি, বাষ্পচাপের যে মানটা দ্রবণের কম আসছে, সেখানে আমরা ঋণাত্মক বিচ্যুতি পাই। তাহলে এখন তোমরা জানলে পজিটিভ ডেভিয়েশন এন্ড নেগেটিভ ডেভিয়েশন কেন হয়। এটাকে একটু গ্রাফিক্যালি তোমাকে বুঝিয়ে দেবো, দেখো একটু। দেখো, অনাদর্শ দ্রবণের ধনাত্মক বিচ্যুতি তোমাকে গ্রাফিক্যালি দেবো, যেন হচ্ছে বাষ্পচাপ, মোল ফ্র্যাকশন আগের মতোই করা হচ্ছে। দেখো এই লাল ডটের যেটা করা হচ্ছে এটা হচ্ছে তোমার আদর্শ দ্রবণের ক্ষেত্রে যেমন হয়, যেটা আগের গ্রাফে করবো দেখালাম তোমাকে। ডটের গ্রাফে যেটা করা হয়েছে সেটা হচ্ছে দ্রবণের একটা আদর্শ সলিউশন ক্ষেত্রে। এবার এই নীল কালিতে যেগুলো করা হচ্ছে সেটা হচ্ছে তোমার ডেভিয়েটেড অর্থাৎ অনাদর্শ দ্রবণের গ্রাফটা দেখানো হচ্ছে। যখন পি ওয়ানটা যখন P1x0 থেকে বেশি, অর্থাৎ দ্রবণে থাকা দ্রাবকের বাষ্পচাপটা যখন বেশি হচ্ছে, এখানে P2টা বেশি হচ্ছে,
এভাবে দেখানো যাচ্ছে। একটা এক্সাম্পল নিয়ে বলি তাহলে তোমার সুবিধা হবে। ধরো জল আর ইথানলের মিক্সচার, পজিটিভ ডেভিয়েশনটা দেখানো হয়েছে। দেখো এই জায়গাটা ভালো করে, এটা হচ্ছে তোমার আইডিয়াল সলিউশন, আদর্শ সলিউশনে যেটা হচ্ছে তার থেকে এবার মেথডটা বেশি আসছে, পজিটিভ ডেভিয়েশন আছে। ওকে, এখন ইথানল আর অ্যাসিটোনের মিশ্রণ, একটা অনাদর্শ মিশ্রণ, ইথানল আর অ্যাসিটোন। এই মিশ্রণ দুটিতে পজিটিভ ডেভিয়েশন হয়, অর্থাৎ এদের যে বাষ্পচাপ আসে রাউস্ট ল থেকে বাষ্পচাপের থেকে বেশি আসে। কি কারণে হয়? তুমি জানো বিশুদ্ধ ইথানলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হয়, অনেকগুলো হাইড্রোজেন বন্ডিং দিয়ে আবদ্ধ থাকে। অন্যদিকে অ্যাসিটনের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ডিংটা হয় না, ওদের মধ্যে জাস্ট ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। যখন সলিউশন তৈরি করছি ইথানলের মলিকুলের ফাঁকে অ্যাসিটন গুলো চলে যাচ্ছে, তাহলে ইথানলের হাইড্রোজেন বন্ডিং গুলো থাকছে না, হাইড্রোজেন বন্ডিং গুলো থাকছে না, তার মধ্যে দুর্বল একটা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন থাকছে। তাই দুটো অনুরই হাইড্রোজেন বন্ডিং গুলো যখন থাকছে না, only weak intermolecular force of attraction আছে, তাহলে এই ইথানল এন্ড অ্যাসিটোন বোথ মলিকুল গুলোর কিন্তু তোমার ভেপারাইজেশনের টেন্ডেন্সি বেড়ে যাবে, যার জন্যই ভ্যালুটা বেশি আসছে। বোঝা গেল? এই হচ্ছে তোমার আদর্শ দ্রবণের পজিটিভ বিচ্যুতি গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন, খুব ভালো করে পড়বে। এবার তোমাকে দেখাবো অনাদর্শ দ্রবণের অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে তোমার ঋণাত্মক বিচ্যুতির গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা। অনাদর্শ দ্রবণ ঋণাত্মক বিচ্যুতি, আগে গ্রাফটা দেখে নাও। প্রথমে আমি ডটেড লাইন গুলো আমরা দেখেছি, আগে দেখেছি আমরা এটা আদর্শ দ্রবণের ক্ষেত্রে, এগুলো আমরা আগে পড়ে নিয়েছি। অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে দেখো কম হচ্ছে পেপার প্রেসারটা, লেস দেন হবে। ওকে, এটাও লেস দেন হবে, P2টা লেস দেন P20 X2 হবে। ওকে, আর এদের গ্রাফটা এরকম হবে, নিচের দিকে হবে গ্রাফটা। ওকে, অর্থাৎ P লেস দেন, বুঝতে পারছো? উল্টো গ্রাফটা হচ্ছে, এমন কিছু ব্যাপার না। একটা এক্সাম্পল দিলে পরিষ্কার হবে তোমার কাছে। যেমন অ্যাসিটোন আর ক্লোরোফর্মের মিশ্রণ, এই মিশ্রণটা অনাদর্শ দ্রবণ এবং এদের বিচ্যুতিটা ঋণাত্মক হয়, অর্থাৎ এদের যে ভেপারেশনের ভ্যালু আসে, এক্সপেরিমেন্টাল ভ্যালু আসে, সেটা রাউটস ল থেকে যে ক্যালকুলেশন করে যেটা পাওয়া যায় তার থেকে কম হয়। ওকে, এখন যখন যখন পিওর অবস্থায় অ্যাসিটোন অ্যান্ড ক্লোরোফর্ম কেউ কিন্তু হাইড্রোজেন বন্ডিং করে না, বাট যখন দুটো সলিউশন করে নেওয়া হয় তখন অ্যাসিটোন আর ক্লোরোফর্ম কিন্তু হাইড্রোজেন বন্ডিং করে যায়। আমি বলছি অ্যাসিটোন, CH3CO CH3, CH3CO CH3, this is acetone প্লাস ক্লোরোফর্ম। এটা যখন মিক্সচার করে দিচ্ছি এটার মধ্যে হাইড্রোজেন বন্ডিং হয়ে যাচ্ছে, সি ডাবল বন্ড হতো। ওকে, এই অ্যাসিটোন বন্ডিং হয়ে যাচ্ছে। তাহলে হাইড্রোজেন বন্ডিং হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, যখন মিশ্রণ হয়ে যাচ্ছে তাহলে বোথ অ্যাসিটোন এবং ক্লোরোফর্ম দুটো অণুর ভেপারাইজেশন টেন্ডেন্সি কমে যাচ্ছে, যার জন্য ভ্যালুটা কম আসছে। এই হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের ক্লাসে অ্যাজিওট্রপিক মিক্সচার পড়বো। আজকে এখানে শেষ করলাম।